তখন যে কবরস্থানের রাস্তায় সে ঢোকার পরে তার মনে হচ্ছিল যে পিছন থেকে কে যেন তাকে ডাকছে, এরকম কিছু মনে হচ্ছে। তো সে এসব বিষয় জানতো যে পিছনে থাকলে কোনো সমস্যা হবে বা এত নেয়নি সে, মানে এমনি মনে করছে মনের ভুল। তো সে মানে সাইকেল চালাচ্ছে, তো আবার মনে হলো যে পিছন থেকে কেউ আসছে, তার সাথে সাথে আসছে। তো তাও সে পিছন ফিরে তাকায়নি। পরে আবার মনে হলো যে সে তার পিছে এসে বসছে, সাইকেলের সিটের পিছে এসে বসছে, এরকম কিছু মনে হয়। তখনও সে মানে পিছন ফিরে তাকায়নি। একদম কবরস্থানের পাশে যে একটা বাসা ছিল, জানাজার জন্য বড় একটা জায়গা ছিল, ওই জায়গার শেষেই কবরস্থানের পাশে একটা বাসা, 2 রুমের একটা বাসা, আর সাথে বারান্দা ছিল। তো বাসার সামনে গিয়ে সাইকেল থামিয়ে বাসার ভেতর ঢুকে যায়, পিছে আর তাকায় না। ধন্যবাদ ভাই, এটা আমার প্রথম ঘটনা। ঘটনাটা হলো আমাদের এলাকার কবরস্থানের ঘটনা। এই ঘটনায় 2টা মুরব্বি থাকে কবরস্থানে দেখাশোনার জন্য। তাদেরকে কবরস্থানে রাখা হয়েছিল দেখাশোনার জন্য। তারা কবরস্থানে পরিষ্কার করতো, ময়লা যে কবরস্থানের ঝাপঝোর যে ময়লাগুলো ছিল সেগুলো পরিষ্কার করতো। তারপরে রাতে সেখানে থাকতো মুরব্বীরা। তখন মানে খাবারের জন্য এশারের পরে একটা মুরব্বী, মানে সে শুধু পরিষ্কারের জন্য এসেছিল, আরেকজন ছিল তার সাথে সহকর্মী। তাহলে সে রাত্রে এশার নামাজে পরে বাসায় চলে যেত, বাসায় খানা খেয়ে তারপর আবার চলে আসতো। তার একটা সাইকেল ছিল, ওই সাইকেলটা নিয়ে সে রাতে যেত। কবরস্থানের রাস্তাটা একটু ঝোপঝাড় বা একটু ভয়ঙ্কর রাস্তাটা। তো কবরস্থানে থাকতে হলে একটু সাহস লাগে। মোটামুটি তাদের অনেক মানে ভালো সাহস ছিল, 2জন মুরব্বী স্ট্রং। তারপর কি হয়, একদিন 6 মাস হয়ে গেছে তারা ওখানে জব করে, মানে চাকরি করে, কোনো সমস্যা হয়নি এতদিন। হঠাৎ একদিন অনেক পরিষ্কার, মানে অনেক ময়লা ঠয়লা হয়ে যায়, বা কবরস্থানের আশেপাশে যে ঝোপঝাড় ছিল ওগুলো পরিষ্কার করে, মানে ভালো করে পরিষ্কার করা হয় কবরস্থান। তারপর একটু ক্লান্ত ছিল সেজন্য এশারের পরে বাসায় যাওয়ার পরে একটু বিশ্রাম নেয়, বাসায় একটু লেট হয়ে যায় ফিরতে, একটু বাসায় লেট হয়ে যায়। তারপরে আবার সাইকেল নিয়ে তাড়াহুড়ো করে আসছিল। তখন যে কবরস্থানের রাস্তায় সে ঢোকার পরে তার মনে হচ্ছিল যে পিছন থেকে কে যেন তাকে ডাকছে, এরকম কিছু মনে হচ্ছে। তো সে এসব বিষয় জানতো যে পিছনে থাকলে কোনো সমস্যা হবে বা এত নেয়নি সে, মানে এমনি মনে করছে মনের ভুল। তো সে মানে সাইকেল চালাচ্ছে, তো আবার মনে হলো যে পিছন থেকে কেউ আসছে, তার সাথে সাথে আসছে। তো তাও সে পিছন ফিরে তাকায়নি। পরে আবার মনে হলো যে সে তার পিছে এসে বসছে, সাইকেলের সিটের পিছে এসে বসছে, এরকম কিছু মনে হয়। তখনও সে মানে পিছন ফিরে তাকায়নি। একদম কবরস্থানের পাশে যে একটা বাসা ছিল, জানাজার জন্য বড় একটা জায়গা ছিল, ওই জায়গার শেষেই কবরস্থানের পাশে একটা বাসা, 2 রুমের একটা বাসা, আর সাথে বারান্দা ছিল। তো বাসার সামনে গিয়ে সাইকেল থামিয়ে বাসার ভেতর ঢুকে যায়, পিছে আর তাকায় না। তখন যে আরেকটা মুরব্বী ছিল সেও চলে এসেছে, তারপরে তার সাথে এই বিষয়টা শেয়ার করার পরে কী হয়, সে বলে হয়তো বা আপনার মনের ভুল হতে পারে, মানে এত সিরিয়াসলি দুজনই নেয় না। তো এরকম হওয়ার পরে সে আরেক দিন পরের দিন রাত্রেই আবার যখন মাগরিবের পরে যাচ্ছিল, তখন আবার এরকম মনে হয় যে পিছন থেকে কেউ ডাকছে বা সাইকেলে সিটে এসে বসছে। তো বাসায় যাওয়ার পরে একটু মানে তার অনেক ক্লান্ত লাগে, শরীর অসুস্থ দেখায়, মাথা ব্যথা। তো ওই দিন আর ফিরতে পারে না। তো ওই দিন না ফিরে ওই দিন বাসায় থাকে। পরের দিন আবার আসার পরে মুরব্বী জিজ্ঞাসা করলো, আমি তো একাই ছিলাম, আপনি কেন আসলেন না? এরকম তো তাহলে আপনি একটা হুজুরের কাছে যান, হুজুরের সাথে বিষয়টা শেয়ার করেন, মানে মসজিদে আপনি যে মসজিদে নামাজ পড়েন ওই মসজিদের হুজুরের কাছে যান। আচ্ছা ঠিক আছে। হুজুরের কাছে যাওয়ার পরে হুজুরে বলে, এটা আমি আপাতত পানি পড়া দিচ্ছি, আর কিছু আমল দিচ্ছি, আমলগুলো করেন। আচ্ছা ঠিক আছে। পানি পড়া দেয় আর কিছু আমল দেয় ভয় পাওয়ার কারণে। তো সে চলে আসে। পরের দিন আবার যখন এশারের আজান দেয় তখন সে সাইকেল নিয়ে বের হয়।
নামাজ টামাজ পড়ে বাসা থেকে খানা খেয়ে পরে আবার সাইকেল নিয়ে কবরস্থানের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। রওনা দেওয়ার পরে কবরস্থানের রাস্তায় যখন ঢোকে তখন আবার মনে হয় যে পিছন থেকে কেউ ডাকছে। আবার এবার পরিচিত কণ্ঠে ডাক দেয়, মানে তার বন্ধু হইতে পারে, এরকম কেউ ডাক দেয়। তো সে এবার পিছন ফিরে তাকায়, তাকানোর পরে তাকে জোরে একটা থাপড় মারে। কে মারে সে দেখে না, সে মানে সাইকেল রেখেই ওখান থেকে, মানে অনেক সাহস ছিল স্যার তার, সাইকেল রেখেই ওখান থেকে চলে আসে। চলে আসার পরে ওই মুরব্বীর সাথে এরকম বলে, মুরব্বী কয়তো তাহলে চলেন দেখে আসে, সাইকেল নিয়ে আসে। তো সাইকেল নিয়ে আসে তারা। তো এরকম প্রতিদিন ঘটছে এরকম ঘটনা। তাই সে আবার এটা হুজুরের কাছে আবার বলে, হুজুরে বলে তাহলে তো আমার কিছু করার নেই, তা আপনি একটা কবিরাজের কাছে যান। তো একটা কবিরাজের কাছে যায়, সেই কবিরাজের কাছে যাওয়ার পরে কবিরাজ বলে আপনি কি মানে পরিষ্কার করছেন কবরস্থান? হ্যাঁ হ্যাঁ, আমি তো গত 2 দিন আগে কবরস্থান পরিষ্কার করছি। তো পরিষ্কার করার পরে আপনি কি আশেপাশে কবরস্থানের ভিতরতে আর কিছু থাকতে পারে না, জিনভূত কবরস্থান একটা পবিত্র জায়গা, তাই আশেপাশে কিছু কি হাত দিয়েছেন, মানে পুরনো গাছ এরকম কিছু? হ্যাঁ, একটা পুরনো গাছ ছিল, একটা তাল গাছ আর কয়েকটা আম গাছ ছিল, মানে অনেক ঝোপঝাড়ে ঢাকা, খারাপ দেখা যায় রাস্তার সাইডে। তো আমি সেখানে যে তাল গাছে উঠে আম গাছগুলো পরিষ্কার করছি, তাল গাছে উঠছি, উঠে তাল গাছের ডালপালা যা ছিল এটা ছেটে দিয়েছি। তো কবিরাজ বলে এই ক্ষেত্রে আপনি ভুল করেছেন, যে জিনটা যে থাকতো এই থাকার জায়গা আপনি নষ্ট করে দিয়েছেন। তো বলে আমি এখন কি করব তাহলে? এত টেনশনে কিছু নাই, আমি একটা তাবিজ দিচ্ছি, তাবিজটা সবসময় সাথে রাখবেন। আর হুজুরের কাছে গেছিলেন আপনি শুনলাম, তো হুজুরে যে আমলগুলো দিচ্ছে এখন আমলগুলো করবেন। আচ্ছা ঠিক আছে, আমলগুলো করব, তাবিজটা সাথে রাখে সবসময়। তো আর এরকম কোনো সমস্যা হয় না তার সাথে। আবার কিছুদিন পরে যে সাথে যে মুরব্বী ছিল সে একদিন মাগরিবের নামাজ মিস করার পরে তাড়াহুড়া করে মানে কবরস্থানের পাশে যে বাসা ওই বাসায় চলে আসে। বাসায় আসার পরে দেখে টাঙ্কিতে পানি নাই। তখন সে এই কবরস্থানে একটা পুকুর ছিল সাইডেই, তো এই পুকুরে তাড়াহুড়া করে যায়, সিঁড়ি ছিল পুকুরে। তো তাড়াতাড়ি উজু করে সামনের দিকে তাকায়, একদম পুকুরের কর্নারে কে যেন দাঁড়িয়ে আছে, সাদা কাপড় পরে কে যেন দাঁড়িয়ে আছে, এরকম কিছু দেখার পরে সে ওখান থেকে চলে আসে। আর বেশি দেরি করে না, তাড়াতাড়ি চলে আসে। নামাজ পড়ার পরে সে আবার বাসায় চলে যায়, মানে এরকম কিছু দেখার পরে বাসায় চলে যায়। তখন ওই মুরব্বীকে একটু ফোন দেয় যে আপনি একটু তাড়াতাড়ি আসেন এসার সময়। আবার এই যে মুরব্বী ছিল তার বাসাটা কাছেই ছিল কবরস্থান থেকে, আর যে প্রথম যে মুরব্বী ছিল তার বাসাটা একটু দূরে, সাইকেল নিয়ে আসতো, আর সে হেঁটেই যেত দ্বিতীয় মুরব্বী। তারপরে কি হয়, সে মুরব্বী তাড়াতাড়ি চলে আসে, আসার পরে তার সাথে এই বিষয়টা শেয়ার করে। হ্যাঁ ভাই, আমি তো তাবিজ নিয়েছি, আমার তো আর সমস্যা হচ্ছে না, তা আপনি যে আমার সাথে ছিলেন আপনার সমস্যা হতে পারে, আপনি একটু হুজুরের কাছে যান বা কবিরাজের কাছে যান, একটু পরামর্শ নেন। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। তারপরে পরের দিন কবিরাজের কাছে যায়। মানে পরের দিন যাওয়ার আগে মানে রাত্রেও আবার ঘটনা ঘটে। রাত্রে আবার কি হয়, কে যেন ডাকছে নাম ধরে, তার নাম ছিল নরমিয়া বলে ডাকছে। তো সে শুনতে পেয়েও মানে বের হয় না, বুঝতে পেরে আর বের হয় না, নরমিয়া বলে ডাকছে। তো এত পাত্তা দেয় না। পরের দিন আবার হুজুরের কাছে যায়, হুজুর বলে কবিরাজের কাছে যান আপনি, এটা তো আমি আর পারবো না, আপনি কবিরাজের কাছে যান। তো কবিরাজ বলে আপনার সাথে এরকম ঘটনা, তখন কি করব, আপনি একটু পরের দিন আসেন, জিনটা একটু শক্তিশালী, আমার একটু তাবিজ বানাতে হবে ভালো একটা, দুজনকে আরও ভালো তাবিজ দেব। তো সেই পরের দিন আসবে। তো ওদিনের মতো চলে যায়। দুপুরের সময় ছিল, দুপুরের সময় বাসায় এসে লাঞ্চ টাঞ্চ করে আবার মাগরিবের পরে সে রওনা দেয়। কবরস্থানের রাস্তায় কেউ থাকতো না, অন্ধকার রাস্তায় কেউ থাকতো না, তারা দুজনেই থাকতো। আবার মাঝে মাঝে কয়েকটা ছেলে পেলে ওদিকে থাকতো, মানে কবরস্থান যে পুকুর ছিল ওইদিকে আড্ডা দিত। তো ওই দিন কোনো ছেলে পেলে নাই, এরকম রাস্তা শুনশান। তো সেই মুরব্বী যাচ্ছে, তার সাথে তাবিজ নেই, সেই যাচ্ছে। যাওয়ার সময় কবরস্থানের রাস্তা যখন অর্ধেক চলে গেছে তখন গাছের উপর থেকে কেউ যেন ডাকছে, এই তুই দাঁড়া, এখন তুই কোথায় যাচ্ছিস, তুই দাঁড়া, তোর সাথে কথা আছে।
তো সে খুব ভয় পায়, ভয় পেয়ে উপর দিকে তাকাবে কি তাকাবে না এরকম মনে হচ্ছিল। তারপর সে উপর দিকে তাকায়, তাকিয়ে দেখে বাম পাশের এক গাছে বড় একটা মানে পা, এক পা, আর ডান পাশের এক গাছে বড় একটা পা, মানে দুটা পাই দেখা যাচ্ছে, মাথা মাথা কিছু দেখা যাচ্ছে না, দুটা পা। তো সে বলে সে একটু সাহস নিয়ে দাঁড়ায়, বেশি ঘাবড়ে গেলে বা ভয় পেলে তো ওখানে সমস্যা হবে, সেজন্য একটু সাহস নিয়ে দাঁড়ায়। তুই কি, আমি তোর কি ক্ষতি করছি যে তুই আমার পিছে লেগে আসিস, এরকম কিছু বলে। বলার পরে সে বলে তুই ক্ষতি করিস নাই, তোর লগে যে আছে ওই ক্ষতি করছে, অনেক ভুল তো করে লাইছে, তুই মাফ করে দে। কয় না, আমি তোকে দুজনারে করুম, মাফ শেষ করে দেব। তো সে জোরে জোরে দোয়া কালাম পড়া শুরু করে, জোরে জোরে দোয়া কালাম পড়া শুরু করে দেয়, আর একটু পিছে চলে আসে। তখন পিছন থেকে যে আরেকটা মুরব্বী ছিল সেও চলে আসে অর্ধেক রাস্তায়। সে দেখে যে মুরব্বীটা দাঁড়িয়ে আছে অন্ধকার রাস্তায়, বোঝা যায় না, মানে আওয়াজ শুনতে পারে, জোরে জোরে দোয়া কালাম পড়তেছিল, আওয়াজ শুনতে পারে। তখন একটু পিছে চলে আসে, কয় পিছে যেয়ে লাভ নাই, ওই জিনটা যে বলতেছিল পিছে যেয়ে লাভ নেই, আমি তোকে আজকে শেষ করে দেবো। তো উপর থেকে ওই প্রস্তাব করে দেয়। তো একটু পিছে চলে আসে, আর ওই মুরব্বীটাও চলে আসে। ওই মুরব্বীটা আসার সাথে সাথে জিনটা চলে যায় ওখান থেকে। তখন তারা দুজন আর ওই বাড়িতে যায় না, তারা দুজনে নিজের বাসায় চলে যায়, কবরস্থানে বাড়িতে আর যায় না, দুজনেই বাসায় চলে যায়। তারপরে পরের দিন আবার কবিরাজের কাছে যায়, যাওয়ার পরে এরকম এরকম, তা মসজিদ কবরস্থানে যে কমিটি ছিল তাদেরকেও জানানো হয়। তারা বলে আপনারা ছাড়া তো এই মুহূর্তে কবরস্থান দেখার জন্য কেউ নাই, আপনি একটু চেষ্টা করেন, কবিরাজের কাছে যান, তাবিজ সার্ফ নিয়ে একটু চেষ্টা করেন, থাকার চেষ্টা করেন, কবরস্থান তো দেখাশোনা করতেই হবে, না তো আবার রাস টাস চুরি হতো এরকম, আর নতুন কবর দিলেই কবর চুরি হতো। সেজন্য এই তাবিজ দেয়, মানে কবিরাজের কাছে যাওয়ার পরে কবিরাজে দুজনকে ভালো একটা তাবিজ দেয়, ভালো ভালো দুইটা তাবিজ দেয়। তাবিজ দুইটা নিয়ে এসে তারা মানে তখন আর কোনো সমস্যা হয়নি, দুজনেই মানে থাকছে যাচ্ছে। হঠাৎ একদিন কি হয় যে মুরব্বিটা ওই গাছটা ছাঁটাই করেছিল, তাল গাছ, সে মাঝের মধ্যে এই কবরস্থান যে পুকুর ছিল সুন্দর ফ্রেশ পানি, ওই পুকুরে গোসল করে মাঝের মধ্যে। তো একদিন কারণবশত মনে হলো যে তাবিজটা খুলে গোসল করতো, তো তাবিজটা খুলে কবরস্থানের সিঁড়ির উপরে রাখার পরে কি হয়, কবরস্থানে পুকুরে প্রথম উজু করে আস্তে আস্তে নামে, উজু করে না, সে আস্তে আস্তে নামে, 3 সিঁড়ি নামার পরে তার পা ধরে টান দেয়, কবরস্থানের পুকুরের নিচ থেকে পা ধরে টান দেওয়ার পরে তাকে পানির নিচে নিয়ে যেয়ে তাকে মুখে খামচি মারে, হাত পায়ে অনেকগুলো খামচি মারে। সে কোনো রকমভাবে খালি 2টা হাত দেখে, হাত 2টা নখগুলো অনেক বড় বড় ছিল, 2টা হাত দেখে সে অনেক কষ্ট করে মানে চলে আসে, উপরে উঠে এসে অজ্ঞান হয়ে যায়। তো আরেকটা যে মুরব্বী ছিল সে বলে গোসল করতে তো এত সময় লাগে না, 1 ঘন্টার মতো হয়ে যায়, মুরব্বী তো আর আসে না, তো আমি একটু যেয়ে দেখি কি হলো। তো সে যাওয়ার পরে দেখে এরকম পড়ে আছে, কবরস্থানের সিঁড়ির উপরে পড়ে আছে, তাবিজটা খোলা। তো তাবিজটা তাড়াতাড়ি হাতে বেঁধে দেওয়ার পরে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যায় তাকে। ডাক্তারের কাছে নেওয়ার পরে 3-4 দিন হসপিটালে ভর্তি থাকে, অনেক খারাপ অবস্থা। তখন ভর্তি থাকার পরে বাসায় এসে মানে আর চাকরিটা ছেড়ে দেয়, আর কি এর সাথে কোনো কথা নেই, কমিটিকেও আর কিছু বলে না, চাকরিটা ছেড়ে দেয়। সে গ্রাম থেকেই চলে যায়, বাসা সব কিছু নিয়ে গ্রাম থেকে চলে যায়, ভাড়া থাকতো এখানে, তো চলে যায় গ্রাম থেকে। এ ছিল আমার প্রথম ঘটনা। এখন